আজকে বাংলাদেশের হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো সামাজিক বিরোধ নাই, কোনো ধর্মীয় বিরোধ নাই, বিরোধটা শুধুই পলিটিক্যাল। শেখ হাসিনা এতটা চতুর মহিলা ছিলেন যে ভারতের মতো দেশকেও কিন্তু ব্ল্যাকমেইল করেছে। শেখ হাসিনাকে আমাকে রাখতেই হবে, ন্যায় হোক অন্যায় হোক, তা নাহলে তো আমাদের সেভেন সিস্টার থাকবে না। ভারতীয় গণমাধ্যম এদের কিন্তু বেশিরভাগ যারা নিউজ কালেক্ট করছে তাদের কিন্তু এই দেশে কোনো প্রতিনিধি নেই। এই আন্দোলনের পিছনে পরিপূর্ণ ষড়যন্ত্র, এটা কোনো স্বাভাবিক আন্দোলন না। এটা হয় কি যে গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচার যারা পতন হয় ওরা কিন্তু বসে থাকে না, ওরা নানান ইস্যুতে নানানভাবে নানান রূপে এটা বারবার ফিরে আসার চেষ্টা করে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এদেরকে এই অভ্যুত্থান যাতে মানে ব্যর্থ না হয় সেই ব্যাপারে সাধারণ জনগণ যদি সচেতন থাকে তাহলে আর এটা নিয়ে মানে খুব একটা চিন্তার কোনো বিষয় না। কিন্তু যারা পতিত স্বৈরাচারী তারা কিন্তু চেষ্টা করতেই থাকে। বিষয়টা হলো যে এই যে গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম এদের কিন্তু বেশিরভাগ যারা নিউজ কালেক্ট করছে তাদের কিন্তু এই দেশে কোনো প্রতিনিধি নেই। এই দুষ্টচক্র যারা পরাজিত শক্তি তাদের মাধ্যমে এই সংগ্রহ করা এই রিপোর্টগুলো। যেমন ধরেন আপনি যদি 5 তারিখের পরপরই ঘটনা দেখেন, মাশরাফির বাড়ি পুড়েছে, সেটা কিন্তু লিটন দাসের বাড়ি বলে চালিয়ে দিয়েছে। তাহলে এইটা কিন্তু ভারতীয় গণমাধ্যম কিন্তু জানার কথা না। তাহলে এখান থেকে যারা এই দুষ্টচক্র এই রিপোর্টগুলো পাঠাচ্ছে তারা সেইভাবেই প্রচার করছে। আপনার এখান থেকে ধরেন একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট পুড়ে যাচ্ছিল সাতক্ষীরায়, সেটাও কিন্তু একটা মন্দির হিসেবে তারা চালিয়ে দিচ্ছে। অথচ 5 তারিখের ঘটনায় বড় কোনো মন্দিরে এখনো হামলা হয়নি, বড় কোনো মন্দির জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটে নেই। এখন এইটা তারা বেশি করে প্রচার করছে কেন? দুটো কারণ। যারা ইউটিউব টাইপের তারা তো চায় নিজেদের ভিউ বাড়ানো, এবং তারা সেইটাকে নানান কৌশলে নানানভাবে সেটা প্রচার করে। আর ওইখানকার যারা রাজনীতিবিদ এরা এটাকে লুফে নিয়েছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য। যেমন ধরেন আমাদের এখানে পশ্চিমবাংলার কিছু নেতারা আছে যারা চায় যে এই ইস্যুটাকে কাজে লাগিয়ে সরব। তো তিনি তো একসময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। তো ওখান থেকে যখন চলে আসছেন, তো সাধারণভাবে একজন লোক যদি একটা দল থেকে চলে যায় তখন তার আক্রোশ থাকে আরও বেশি যে তাকে এনিহাও সরিয়ে দিতে হবে। যে কারণে সে তৃণমূলকে হটানোর সর্বাত্মক প্রচেষ্টা, যা যা যত ধরনের কর্মসূচি দরকার, তিলকে তাল বানানো হোক কারণ সব কিছুই তিনি ব্যবহার করছেন এবং করেনও। যদিও এই বিষয়টা নিয়ে কিন্তু দিল্লি থেকে তাকে সতর্ক করা ছিল যে বাংলাদেশের বিষয় নিয়ে সে যেন বেশি নাক না গলায়। তো সে মাঝে বন্ধ ছিল, কিন্তু আবার নতুন করে সে শুরু করেছে এবং সে বোঝাইতে চায় যে আমি যদি এই বিষয়টা ইস্যু হিসেবে ব্যবহার না করি তাহলে ভারত পশ্চিমবাংলার হিন্দুদের এক করতে পারবো না। এখানে মুসলিম বিদ্বেষী একটা প্রভাব বিস্তার করলেই হিন্দুদেরকে ইউনিটি করা সম্ভব, এবং হিন্দুদেরকে এই ভয় দেখানো যে যদি এখনও ইউনিটি না হও, এখনও যদি বিজেপিকে না আনো, তাহলে বাংলাদেশে হিন্দুরা যেমন একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, তোমরাও কিন্তু ধ্বংস হবা। সে কিন্তু এই পলিসি নিয়েই কিন্তু এখানে চেষ্টা করছে ঐক্য করার। সমস্যা হলো যে ভারতের যারা নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী, উনি রিপোর্ট কোথার থেকে পান? এই দেশে তার এজেন্ট যারা যারা গোয়েন্দা আছে, যারা দূতাবাসের কর্মকর্তা, তারাই না পাঠায়। এর উপরই সে বিশ্বাস করে চলে। বিষয় হচ্ছে এইখান থেকে যারা রিপোর্টিং করে তারা যথার্থ রিপোর্টিং করে না, তারা বায়াসড হয়ে রিপোর্টিং করে। যেমন ধরেন আমি যতবার দিল্লিতে গিয়েছি, ওখানকার যারা কেন্দ্রীয় নেতা, যারা মন্ত্রী কিংবা ইন্টেলেকচুয়াল পারসন কিংবা নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ, তারা বলছে যে আমাদের তো উপায় নেই, শেখ হাসিনাকে আমাকে রাখতেই হবে, ন্যায় হোক অন্যায় হোক, তা নাহলে তো আমাদের সেভেন সিস্টার থাকবে না। আমি বললাম যে আপনি এই মানে মানে কি নাবালক সুলভ এই বাক্যটা আপনি পেলেন কোথায়? আমাদের বাংলাদেশের কারো খায় কাজ আছে যে আপনার ওই সেভেন সিস্টারের দিক তাকায়? কে আপনাদের দিক তাকান না? এই দেশের মানুষ হলো সারাদিন কাজের উপর ব্যস্ত। সারাদিন বিজ্ঞানীরা কিভাবে নতুন নতুন উদ্ভাবনী শক্তি সেইটা করছে। দেশের 1.5 কোটির বেশি মানুষ বিদেশে, দিন নাই রাত নাই, খাওয়া নাই থাকা নাই, শোয়ার জায়গা নেই, সারাদিন পরিশ্রম করে এই দেশে টাকা পাঠাচ্ছে। কৃষকরা সারাদিন, শ্রমিকরা মানে ছুটছে, গার্মেন্টসে কাজে চলছে। এত বেকার লোক, এত অলস মস্তিষ্ক তো বাংলাদেশে নাই যে নিজের দেশের উন্নয়ন বাদ দিয়ে, নিজের পরিবারের উন্নয়ন বাদ দিয়ে ওই সেভেন সিস্টার নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আপনার সেভেন সিস্টার দিয়ে কেউ তাকাবে না, কেউই করবে না। বাস্তবতা তাই। আজ কতদিন হয়ে গেল কই সেভেন সিস্টার নিয়ে কেউ কোনো কথা বলেছে? তার দেশের, অথচ তারা কিন্তু এই জুজুর ভয় নিয়েই শেখ হাসিনাকে মনে বলতো শেখ হাসিনা এতটা চতুর মহিলা ছিলেন
যে ভারতের মতো দেশকেও কিন্তু ব্ল্যাকমেইল করেছে, ভারতের রাজনীতিবিদদেরও কিন্তু সে ব্ল্যাকমেইল করেছে। তারা শেখ হাসিনার এই কৌশলের ফাঁদে পড়ে তারাও বিশ্বাস করতে মানে সক্ষম, মানে তাদের মধ্যে বিশ্বাস জন্মেছে তার শেখ হাসিনা না থাকলে তার সেভেন সিস্টার থাকবে না। মানে কতটা ধুরন্ধর মহিলা, এবং তার ফাঁদে বাংলাদেশের হিন্দুরাও যেমন তার ফাঁদে পা দিয়ে এখনও বিপদগ্রস্ত। এবং গত মানে 15 বছর না, 1954 সাল থেকে বাংলাদেশের হিন্দুরাই আওয়ামী লীগের ফাঁদে পড়ে নিজেদের সর্বনাশ করেছে। এরপরে বুঝতেও পারে নাই যে আমরা আওয়ামী লীগের ফাঁদে পড়ে আজকে আমাদের এই সর্বনাশ করেছি। এবং কারণটা হলো শেখ হাসিনা নিজে যে কাজটা করে সেই সংগঠনের কিছু লোককে কিনে রাখে, তারাই এইগুলো হইচই করে। যখন এইটা আমরা সচেতন করার চেষ্টা করি তখন বলে না মন্দের ভালো, বিএনপি আসলে তো একটা এমপিও দেয় না, গৌতম নামে একজন এমপি, আমরা তো সংখ্যানুপাতে 42 জন এমপি পেতাম, আওয়ামী লীগ কিছু না হলে তো 14 জন তো দেয়, আমরা 42 না হলে অর্ধেকের তো একটু হলেও কম দেয়, বিএনপি হলে তো তাও দেবে না। এই তুলনা করেই এদেরকে খেপিয়ে তোলে। যেমন ধরেন বিএনপির সময়ে 2001 সালে ভোলা সহ সমস্ত জায়গায় হামলা হয়েছিল, বিএনপি সেটা বিচার করেনি। এই তখন মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, গংরা এটা ভলিউম বই তৈরি করেছে, টেলিফিল্ম তৈরি করেছে, নানান কিছু তৈরি করে দেশে বিদেশে এমনভাবে প্রচার করেছে যে ভারতীয় সংস্কৃতি, তারা মাঝে মাঝে একটা টিম পাঠিয়ে রাখতো দিল্লিতে। ধরেন এক টিম আপনি গেলেন, যাই ওইখানে আগে বদনাম করে আসলেন, এই তো মানে দেশে জঙ্গিবাদ তৈরি হয়ে গেছে, মৌলবাদী তৈরি হয়ে গেছে, আমরা তো কোনো মতো ঠেকিয়ে রাখছি, আপনাদের তো যদি হেল্প না দেন তাহলে কিভাবে আমরা জঙ্গি মানে ঠেকাবো, এ তো তালেবান হয়ে গেল প্রায়। এখন ওরা মনে হয় সর্বনাশ, আমার পেটের মধ্যে যদি এরকম জঙ্গিবাদ তৈরি হয়ে যায় এটা তো আমাদের জন্য সর্বনাশ, আপনার ক্ষমতায় থাকতে হবে এনি হাও। মানে তারা এমন একটা পরিবেশ তৈরি করে, তারাই এক গ্রুপ যায় আর এক গ্রুপ আসে, এক গ্রুপ সাংস্কৃতিক যায় আর এক গ্রুপ শিল্প এসে যায়, আরেকজন রাজনীতিবিদ মানে যায়, এরকম ওই যে একটা ব্রাহ্মণের ছাগল চুরি করে খাওয়ানোর কাহিনীর মতো সেই একটা অবস্থা। না না, বিষয়টা তো আমি তো ভারতে চলে যাবো না, আমি থাকবো এই দেশে। আমার দেশের আমাদের মানে এই শিখাইছে আমার শাস্ত্রে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যে জননী অর্থাৎ মাতা এবং জন্মভূমি এটা স্বর্গের চেয়েও ভালো। তা আমার স্বর্গ যদি ওখানে দিতেও চাই আমি তো সেখানে যাব না। আমার এই দেশের মানুষগুলো, এটা তো ওয়েস্টার্ন কান্ট্রির মতোই তো ভারতের কালচার হয়ে গেছে প্রায়। দেখেন আমেরিকা, লন্ডন, ওইসব দেশে যা আমি যাই নাই কখনো, কিন্তু এসে ওই দেশের মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, সবাই বলে যে একজন বাচ্চা ছেলেও একজন সিনিয়র বৃদ্ধ লোকটার নাম ধরে ডাকে, মিস্টারও বলে না, টমাস মানে ইংলিশে যেটা বলে আসো। কিন্তু আমরা এখানে যেটা সেটা হচ্ছে আমরা যে গ্রামের মধ্যে মানুষ হয়েছি, আমার বাড়ির চারপাশেই কিন্তু মুসলিম, 3 পাশে মুসলিম 1 পাশে হিন্দু। আমরা ছোটবেলা থেকে আমরা আমাদের এখানে শুনেছি আমার চাচি, আমার খালা, আমার হচ্ছে ভাবি, আমার ভাই, আমার নানা, আমার একটা দাদাও ছিল, আবার ওরাও আসে আমাদের বাড়িতে বৌদি বলতেছে, কাকিমা বলতেছে, জেঠিমা বলতেছে, আমার বাবারে দাদা বলতেছে। মানে আমরা প্রতিবেশীও না, আমরা হচ্ছে একেবারে আত্মীয়তার যে সম্বন্ধগুলো, এই সম্বন্ধগুলো কিন্তু আমরা ডাকাডাকি করি। তার মানে এতটাই আন্তরিক মানে ব্যবহার, তো সেই আন্তরিক ব্যবহার ছেড়ে আমি কি কোনো রুক্ষ ব্যবহারের এলাকায় আমি যাব? কোনো জন্য যাব না। আজকে বাংলাদেশের হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো সামাজিক বিরোধ নাই, কোনো ধর্মীয় বিরোধ নাই, বিরোধটা শুধুই পলিটিক্যাল। যে কারণে আমি সবসময় বলি যে এই পলিটিক্যাল বিরোধটা সমাধান করে দেন, দেখবেন যে এই হিন্দুদের নিয়ে মানে এটা ট্রাম্প খেলা এটা কেউ খেলতে পারবে না, এই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে না। এই ট্রাম্প যখন বললাম একটু খোদ ট্রাম্প দেখেন, সেও নির্বাচনের আগে আমি যদি একটা টুইট করে ফেলছে, আমি বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার, আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই নির্যাতন করতে পারতো না। তো উনি যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের নির্যাতন হয়নি। এবং উনি কেন এটি বললেন? উনি দেখলেন যে উনার প্রতিদ্বন্দ্বী যে সে হচ্ছে কমলা হ্যারিস, সে একজন হিন্দু। উনার এই টুইটের কারণে ভারতে কিন্তু মানে আমেরিকায় কিন্তু বিশাল একটা ভারতীয় জনগোষ্ঠী থাকে হিন্দুরা, সমস্ত হিন্দুরা একজোট হয়ে ট্রাম্পকে ভোট দিয়েছে। একজন হিন্দুকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিল, তিনি খ্রিস্টান। মানে প্রত্যেকে এই বাংলাদেশের মাইনরিটি কার্ড, হিন্দু কার্ড খেলে যার যার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে এবং নিয়েছে। দেখেন, শুভেন্দু অধিকারী তো ভারতের কোনো কর্তা ব্যক্তি না, উনি ইচ্ছা করলেও ময়লাগুলো নিয়ে এসে এখানে ফেলার মতো ওনারই নাই। পশ্চিমবাংলা তো ওনার আন্ডারে না, ভারতও ওনার সরকার ক্ষমতায়, দিল্লি কিন্তু ওনার কথায় চলে না, উনি একটা বিরোধী দলীয় নেতা। তো ওখানকার কিছু লোকের স্বভাবই এরকম। আপনি দেখেন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল, অনেক ইউটিউবার আছে, কোনোদিন শুনেছেন যে ওই বাংলার মতো যেটা নিয়ে মানে করেছে কি বলে, মানে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি হয়েছে অন্তত শত শত, এরকম বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, কোনো ইউটিউবারদের বিরুদ্ধে
মানুষ কোনো এইরকম, কিংবা ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল নিয়ে ভারতকে এরকম একটা ভিডিও মানে ব্যঙ্গাত্মক কোনো তৈরি করতে পারছে? কারণ নীতি, বাংলাদেশে যারাই যেটাই করুক তারা কিন্তু একটা নীতির মধ্যে চলে, আদর্শের মধ্যে চলে। ওনারা কিন্তু তা না, ওনারা যেন তেন প্রকারে কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেটা দেখলেন। এর আগে মুকুল রায়, তৃণমূলের বিশাল নেতা, ওনার একসঙ্গে দ্বন্দ্ব হয়ে গেল, চলে আসেন লাভ দিয়ে বিজেপিতে, নির্বাচন হলো, উনি হারলেন, আবার চলে গেল তৃণমূলে। মানে ওনাদের কাছে নীতি আদর্শের চেয়ে ক্ষমতাটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ভিউ বানানোটা বেশি, নীতি আদর্শের চেয়ে নিজের ব্যক্তিগত সুবিধাটা বেশি। তো সেই কারণে ওনাদের এই কথায় আমি মনে করি এটা নিয়ে কর্ণপাত করার কোনো দরকার নেই। ওনাদের দিল্লি থেকে তো বলেছেই যে বাংলাদেশের মাইনরিটিদের সুরক্ষার দায়িত্ব হচ্ছে সেই দেশের সরকারের। আমরা ওই সরকারকে আপিল করতে পারি যে মাইনরিটিদের দেখবেন। তবে এই ব্যাপারেও আমার একটু কথা আছে। কথা হচ্ছে যে আজকে 5 তারিখ থেকে এ পর্যন্ত কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আর 1992 বিশেষ করে এই আওয়ামী লীগের 2008 থেকে 2023 সাল পর্যন্ত 17 বছরের নাসিরনগরে গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে 15টা মন্দির পুড়েছে, 60টি বাড়ি পুড়েছে। যশোরের অভয়নগর গ্রাম ধরে পুড়িয়েছে। রংপুরের ঠাকুরপাড়া 2টা গ্রাম জ্বালিয়ে দিয়েছে টিটু রায়ের ঘটনায়। সেখানে পীরগঞ্জে জ্বালিয়ে দিয়েছে গ্রাম ধরে। সেখানে সাঁওতালদের বাড়ি পুরানোর জন্য পুলিশ নিজে পুড়িয়ে দিয়েছে, সেই ভিডিও আছে। কই সেটা নিয়ে তো তারা এত কথা বললো না। এর চাইতে যদি নীতি আদর্শের কথা বলেন, আজকে আপনি একজন সাধুর কথা বললেন, বহিষ্কৃত সাধুর কথা বললেন, উনি জেলে গিয়েছেন। ওর চাইতে যে একটা উদীয়মান আইনজীবী, সবেমাত্র সুপ্রিম কোর্টের মেম্বার হয়েছেন, উনি বিয়ে করেছেন, সবেমাত্র তার একটা বাচ্চা মেয়ে আছে, তার মিসেস প্রেগনেন্ট, এটা কি এর চাইতে 1000 গুণ বেশি বেদনাময় না? এটা নিয়ে উনি কেন কথা বললেন না? আজকে সেটা শুধু তাই না, এই ইসের জোরে আজকে এই হত্যাকাণ্ডের ফলে আজকে যারা ভিডিও ফুটেজ দিয়ে যে সমস্ত হত্যাকারী ধরা পড়েছে তাদের হয় ফাঁসি হবে, নাহলে ন্যূনতম তো যাবজ্জীবন কারাদণ্ড হবে। কই এটার জন্য উনি চিন্তিত না কেন? উনি কেন, তারা কেন বলছে না যে সবাই শান্ত থাকেন, যদি কোনো কিছু হয়ে যায়? আপনার যেমন আজকে দেখেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সত্য মামলা হোক মিথ্যা মামলা হোক, কোর্ট কিন্তু খালাস দিয়েছে। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, তার জন্য আদালত আছে, আইনজীবী আছে, উকিল আছে, বই আছে, আপনি কোর্টে উপস্থাপন করেন। আপনি কোর্ট এরিয়া ধরে, ওটা তো আর বিক্ষোভের জায়গা না, ওটা তো সভা সমাবেশের জায়গা না। আপনি হট্টগোল করে মানে একটা মেসাকাত তৈরি করবেন, গাড়ি ভাঙচুর করবেন, এটা কোন দেশের কথা? ব্যবসায়ী তো লেনদেন চলছেই, ব্যবসা তো আর বন্ধ হয় নাই। ওই শুভেন্দুর কথায় তো আর কেউ ওই মানে ব্যবসা বন্ধ করবে না। আজকে এই ব্যবসা চালু আছে বিধায় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ভারতীয় ডাক্তাররা পাচ্ছে, তারা লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছে। কলকাতার সমস্ত মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, ওরা বাংলাদেশ কেন্দ্রিক। বাংলাদেশে তো আয় বেশি, বিদেশ থেকে এত পরিমাণ টাকা মানুষ পাঠায়, সেই টাকা নিয়ে তারা কলকাতায় মার্কেট করে। বিয়ের মার্কেটও কলকাতায়, ওই জন্মদিনের উৎসবের মার্কেটও কলকাতায়। কলকাতার ব্যবসায়ীরা লাভবান, যারা এই প্রোডাক্ট উৎপাদন করছে, এই কারখানার ক্যাপাসিটি বাড়ছে, সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠান উন্নতি হচ্ছে, তারা সরকার ট্যাক্স পাচ্ছে। তো সেইগুলোতে সব বন্ধ হচ্ছে, মানি এক্সচেঞ্জ দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইটি ব্যবসা বন্ধ করা কোনো মতেই উচিত না, এটা একটা চলমান প্রক্রিয়া। আরেকটা বিষয় দেখেন যে আজকে ভারতের দূতাবাসে গতকাল হামলা হয়েছে। দূতাবাস মানে ওই দেশ, তার মানে আপনার দূতাবাসে হামলা করা মানে ওই দেশের উপরে হামলা করা। আমি আবেদন জানাবো যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এইটা কিন্তু কোনো অবস্থাতেই মানে মেনে নেওয়ার মতো না। আজকে দেখেন বাংলাদেশে তার প্রতিক্রিয়া, বাংলাদেশের জনগণ খেপে গেছে। তারা ভারত মানে কি বলে ভারতের যে দূতাবাস, সেই অভিমুখে তারা মানে লং মার্চ করেছে, সেখানে ঘেরাও করবে। বাংলাদেশ কি করেছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে টোটাল এরিয়া সিকিউরিটি দিয়েছে। এইটাই তো নিয়ম। তাহলে ভারত কেন এই বাংলাদেশ দূতাবাসের সিকিউরিটিটা নিশ্চিত করলো না? তার মানে তাদের কর্তব্য অবহেলা আছে সব কিছু মিলে। আমি মনে করি এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, এবং যারা এই কাজ ঘটিয়েছে তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা ভারত সরকারের নেওয়া উচিত। শুধু নিন্দা দিয়ে এটা হবে না। আর দ্বিতীয়ত যেটা বললেন যে মাইনরিটিদেরকে যে ব্যবহার করার নীতি, আজকে কিন্তু পাকিস্তানেও কিছু মাইনরিটি আছে, হিন্দু আছে, সেটা কিন্তু কার্ড হিসেবে ব্যবহার হয় না। কেন হয় না? কারণ ওইখানে সেপারেট ইলেকটোরেট সিস্টেম, যে হিন্দু যে কয়জন আছে
বৌদ্ধ যে কয়জন আছে, খ্রিস্টান আছে, ওই খ্রিস্টান নাগরিকরা তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি তারা পার্লামেন্টে পাঠায়, যা চিৎকার চেঁচামেচি পার্লামেন্টে, বাইরে না। তো আজকে যদি বাংলাদেশেও এই সেপারেট ইলেকট্রনিক সিস্টেম এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা সর্বস্তরে থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আমাদেরকে ব্যবহার করতে পারতো না, আজকে আমাদেরকে জুজুর ভয় দেখাতে পারতো না। তো সেই কারণে আমি মনে করি যেহেতু সংবিধান সংস্কার চলছে, নির্বাচন পদ্ধতি সংস্কার চলছে, সমস্ত দলের উচিত হচ্ছে যে মাইনরিটিদের যে কয়জন সংখ্যানুপাতে পায় সেই কয়টা সিট বরাদ্দ করে দিক। অনেকে বলছে বাংলাদেশে হিন্দুরা হচ্ছে 7-8%, চাকরি পায় 33%। দরকার নাই, আপনি একটা আইন করে দেন যে যত পার্সেন্ট ওই পার্সেন্ট অনুসারে তারা চাকরি পাক, তাহলে কিন্তু আর এই কেউ রিউমারও ছড়াইতে পারবে না, কেউ বিদ্বেষ তৈরি করতে পারবে না। আমি মনে করি এটি একটা স্থায়ী সমাধান, এবং এই সমাধানের সবাই এগিয়ে আসা উচিত, যাতে এই অল্প কয়েকজন মাইনরিটির জন্য আজকে দেশে বিদেশে, আপনি যেমন ছুটে আসতেছেন, দেশেও বিভিন্ন জায়গায় ইউনূস সাহেবের কথা বলতে হচ্ছে, সারা বিশ্বে এটা নিয়ে হইচই হচ্ছে, তারা এটাকে নিয়ে ব্যবসা শুরু করছে, মানে সেই খোদ আমেরিকার প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে তার সুবিধা নিচ্ছে। আমি মনে করি সমস্ত মানুষের একেবারে ওই সুবিধা নেওয়া বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, বাংলাদেশের মানে মানুষের মধ্যে মানে ভ্রাতৃত্বের বোধ আরও শক্তিশালী হবে, এবং দেখবেন যে যদি এইটা করা যায়, আগামী 10 বছরে বাংলাদেশ হলে পৃথিবীর সবচাইতে ধনী দেশে পরিণত হবে। কারণ আমার দেশের মতো এত সুজলা সুফলা দেশ পৃথিবীর কোথাও নেই। খোদ ভারতে যান আপনি, কলকাতা থেকে যদি ইসের দিকে আপনার ওই কী বলা রাজস্থানের দিক যান, দেখবেন যে কলকাতার কিছু দূর পরেই অন্তত 2 দিন ধরে চলবেন যদি লোকাল ট্রেনে চলেন, খালি হলো পাথর পাথর পাথর, ঘাসও হয় না। মানে কিছু শস্য শ্যামল হচ্ছে পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে এদিকে উত্তরাখণ্ড আর ওদিকে পাঞ্জাব, আর বাকি তো পাথর আর মরুভূমি। কিন্তু বাংলাদেশের হচ্ছে 1 ইঞ্চি জমি নাই যেটা হচ্ছে শুষ্ক পাথর, 1 ইঞ্চি জমি নাই যেটা হচ্ছে মরুভূমি। এমনকি পাহাড় যেটা, সে পাহাড় হলো এমনি সমতলের 1 বিঘা জমি, মানে পাহাড়ের 1 বিঘা হলে 4 বিঘা, মানে চারপাশে এমনভাবে উঁচু হয়ে থাকে। তার মানে এত বড় একটা দেশ, এত সুন্দর একটি দেশ, এত সুজলা সুফলা উর্বর ভূমি পৃথিবীর কোথাও নাই। তাহলে এই দেশের উন্নতি হতে মালয়েশিয়ার একটা পাহাড় পর্বতের ভূমি একটা সাধারণ আমাদের চেয়ে দরিদ্র ছিল, তারা মাহাতির মোহাম্মদ এবং মোহাম্মদের কারণে এবং ওখানের মানুষের দেশপ্রেমের কারণে আজকে বাংলাদেশের মানুষ সেখানে চাকরি করতে যাচ্ছে। অথচ মধ্যযুগেও আপনার সেই চীনারা, ব্রিটিশরা তো এই মাত্র 100 বছর না, 50 বছর আগেও এই বাংলাদেশে চাকরি করে গেছে। আমরা ফুলের মূল্য গল্প পড়ছি যে একজন ব্রিটিশ ভারতে, বিশেষ করে বাংলায় একটা চাকরি পাইতে পারলে পরে তার জীবন ধন্য মনে করতো, যেমন এখন মানুষ আমেরিকা যাইতে পারলে ধন্য মনে করে। এই তো কয়েকদিন আগেই আমেরিকা, ব্রিটেন সব দেশ থেকে বাংলাদেশে আসার জন্য মানুষ উদ্গ্রীব থাকতো। মধ্যযুগের ইবনে বতুতা বলছে যে বাংলাদেশে ঢোকা যায়, বের হওয়ার কোনো সুযোগ নাই। তা আমরা বলছে ঢোকার পথ অনেক, কিন্তু বের হওয়ার সুযোগ নেই। মানে কেউ একবার বাংলাদেশে আসলে সে এইখানকার এই সম্পদ, সে বলছে যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায়। তাহলে সেইখান থেকে আমরা দরিদ্র হয়েছে কেন? শুধুমাত্র আমাদের এই রাজনৈতিক নেতাদের লুটপাট আর আমাদের এই নিজেদের মধ্যে মানে রাজনৈতিকভাবে হিংসা বিদ্বেষ তৈরি করার কারণে অন্যেরা এসে সেই সুযোগটা নিয়ে বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে। সেই লুট এখনও অব্যাহত আছে। এই লুট বন্ধ করতে হবে। এই ভারতের এই পাশের দেশেই জনগণকে কে কতটা খেদমত করতে পারে, জনগণকে কে কতটা সেবা দিতে পারে, এই মানসিকতা সৎ আদর্শ রাজনীতিবিদদের হাতে যদি এই দেশ চলে, দেখবেন এই দেশের চাইতে ভালো দেশ আর পৃথিবীর কোথাও হতে পারে না। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। রূপালী বাংলাদেশ, আমরাও চাই যে রূপালী বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই। ধন্যবাদ।